করমর্দন मुजीबाद 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 जय बांग्ला জয় বাংলা জয় বাংলা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুজিবাদ 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুজিবাদ 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 জয় বাংলা সত্য কথা বলতে কি, যখন আপনাদের আমি দেখি, যখন আপনাদের চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন সত্যিকারের কথা বলতে গেলে বলতে হয় আমি বক্তৃতা করা ভুলে গিয়েছি। যাবার বেলায় আপনাদের আমি কিছু দিয়ে যেতে পারি নাই। আপনাদের দিয়েছিলাম আমার শুভেচ্ছা, আপনাদের দিয়ে গিয়েছিলাম আমার আদর্শ, আপনাদের দিয়ে গিয়েছিলাম এক নীতি যার উপর ভিত্তি করে পাষণ্ড পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আপনারা মোকাবেলা করেছেন। আমি যা বলেছিলাম
আপনারা তা করেছেন। আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি বলেছিলাম আপনাদের কাছে কিছু নাই আমি জানি, কিন্তু আমি জানি যে জাতির মনোবল বেড়ে যায়, যে জাতি সংঘবদ্ধ হয়, যে জাতি রক্ত দিতে শেখে, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। তাই আমি বলেছিলাম যে তোমাদের হাতে যা কিছু আছে ঘরে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। আমি নাও থাকতে পারি তোমাদের হুকুম দেওয়ার জন্য, তোমরা তা করেছো। তোমাদের আমি যদি আজ ধন্যবাদ জানাই, সেটা অন্যায় করতে হবে। তোমাদের ধন্যবাদের চেয়ে অনেক বেশি পাওনা, যেটা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার আছে প্রাণ ভরা ভালোবাসা। আমি তোমাদের সেই প্রাণ ভরা ভালোবাসা দিলাম, আর কিছু দেওয়ার না। তোমাদের এই বাহিনীর ইতিহাস আছে, যে ইতিহাস অনেকেই জানে না। সেই ইতিহাস যেদিন লেখা হবে সেই দিন তোমরা জানতে পারবা। গণবাহিনী, মুজিব বাহিনী, যে সমস্ত বাহিনী বাংলাদেশের মুক্তির জন্য সংগ্রাম করেছে, যে সমস্ত ভাইরা আমার শহীদ হয়েছে, আত্মোৎসর্গ দিয়েছে, সকলকে আমি আমার অন্তরে শুভেচ্ছা জানাই। স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু অত্যন্ত এত রক্ত কোনো জাতি কোনোদিন দেয় নাই। মানুষ যে এত নৃশংস হতে পারে, মানুষ যে এত নিচু হতে পারে, মানুষ যে এত পশু হতে পারে, তা যা পাকিস্তানের সৈন্যবাহিনী দেখিয়েছে, দুনিয়ার ইতিহাসে কেউ তা দেখায় নাই। লক্ষ লক্ষ গ্রাম পোড়ায় দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে, আমার মা বোনের উপর পাশাবিক অত্যাচার করেছে। চিন্তা করলে আমি শিহরিয়া উঠি। কিন্তু তোমরা যে শৃঙ্খলা দেখিয়েছো, তোমরা যে ব্যবহার দেখিয়েছো, দুনিয়ার কাছে বাঙালি যতদিন বেঁচে থাকবে মাথা উঁচু করে থাকবে। না হলে যেভাবে আমাদের এমন কোনো আমার ছেলে নাই যারা এখানে সংগ্রাম করেছেন, যারা গণবাহিনীতে সংগ্রাম করেছেন, সৈন্য পুলিশ বা অন্য অন্য ইপিআর যারা ছাত্র যুব যুদ্ধ করেছেন, তাদের ফ্যামিলির উপর অত্যাচার করা হয় নাই, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় নাই, তার মা বোনের অত্যাচার করা হয় নাই। তবুও ধৈর্য আপনারা দেখিয়েছেন বা তোমরা দেখিয়েছো, তা দুনিয়া দেখে একবার দেখে যাক যে বাংলার জাতি বিনা অস্ত্রে সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, অস্ত্র কেড়ে নিয়ে সংগ্রাম করতে পারে, বাংলা স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে, সে জাতি দেখাতে পারে ধৈর্যক জিনিস। তাই এত বড় সংগ্রামের পরেও কোন রকমের হত্যাকাণ্ড হয় নাই। কেউ যদি মনে করে থাকেন এটা আমার যুবকদের দুর্বলতা, তারা ভুল করেছেন। দুর্বলতা নয়, এটা হলো মহাবনবলতা। তাই তোমাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ রইল, যে ডিসিপ্লিন তোমরা দেখিয়েছো। আমি গর্বে মাথা উঁচু করে দুনিয়ার কাছে কথা বলতে পারি। আমি যদি এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী মিসেস গান্ধী, ভারতের জনসাধারণ, ভারতের সামরিক বাহিনী, কলকাতার পশ্চিমবঙ্গের জনসাধারণ, আসামের জনসাধারণ, ত্রিপুরার জনসাধারণ, মেঘালয়ের জনসাধারণকে মোবারকবাদ না জানাই, তাহলে অন্যায় করা হবে। তাদের আমি আপনাদের পক্ষের থেকে 7 কোটি দুঃখী বাঙালির পক্ষের থেকে ধন্যবাদ জানাই। 1 কোটি লোককে তারা আমার খাবার দিয়েছে, 1 কোটি লোককে তারা আমাকে স্থান দিয়েছে, 1 কোটি লোককে তারা আমার বসবার মতো ব্যবস্থা করে দিয়েছে। আমি যদি রাশিয়া সরকার, রাশিয়া জনসাধারণকে ধন্যবাদ না জানাই, অন্যায় করা হবে। যখন সাম্রাজ্যবাদী শক্তি, যখন আমার সৈন্যবাহিনী, যারা আপনারা মুজিব বাহিনী, গণবাহিনী এগিয়ে আসছিলেন, সঙ্গে সঙ্গে সাহায্য করেছিলেন ভারতের সৈন্যবাহিনী, চেষ্টা করেছিল যাতে এই বাংলাদেশের বুকে পশ্চিম পাকিস্তানের ঘাঁটি রাখতে পারে, কিন্তু রাশিয়ার ভেটোতে তা পারে নাই। সেই জন্য রাশিয়াকে আমি মোবারকবাদ জানাই। আমি দুনিয়ার ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, এমনকি কারণ সাংবাদিক এবং তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না। তারা জানে
তাদের খবর আছে যে বাংলাদেশে কি করে মানুষকে মারা হচ্ছে। তারা জানে যে গ্রামকে গ্রাম পুড়িয়ে ছারখার করছে। সেই মুহূর্তে আমেরিকান নিক্সন সরকার অস্ত্র দিয়েছে পাকিস্তান সৈন্যবাহিনীকে আমার মা বোনকে হত্যা করার জন্য। কিন্তু আমেরিকার জনসাধারণের কাছে আমার শুভেচ্ছার বাণী আমি পৌঁছে দিতে চাই। আমেরিকার সাংবাদিকদের কাছে আমি শুভেচ্ছা বাণী পৌঁছে দিতে চাই। কেনেডির কাছে আমার শুভেচ্ছা বাণী পৌঁছে দিতে চাই। সিনেটের কাছে আমি ঘোষবাণী শুনতে চাই। বাংলার জনসাধারণ কোন মানুষের বিরুদ্ধে নয়, বাংলার সাধারণ জালেমের বিরুদ্ধে, যেখানেই পয়দা হোক না কেন। ভাইয়েরা আমার, আপনারা যদি মনে করে থাকেন স্বাধীনতা নিয়ে এসেছেন, আপনাদের কাজ খতম হয়ে গেছে, সেটা ভুল করা হবে। স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করাই তেমন কষ্টকর। ষড়যন্ত্র চলছে, কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষকে, তারা জানে না আমার গণবাহিনীর লোকদের, তারা জানে না আমার মুজিব বাহিনীর লোকদের, তারা জানে না আমার এই বাংলার জনসাধারণকে। কি করবে? আমার স্বাধীনতা হরণ করবার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে। ভুলে যাও, 7 কোটি মানুষ গুনে গুনে জান দেবে বাংলার স্বাধীনতা কেউ নিবার পারবে না। আমি আমার সহকর্মীরা যারা আমার অনুষ্ঠিতে নেতৃত্ব দিয়েছে তাদের আমি মোবারকবাদ জানাই। তারা যে শৃঙ্খলা প্রমাণ দিয়েছে তাদের ধন্যবাদ না দিয়ে পারি না আওয়ামী লীগের কর্মীদের, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। বাংলার জনসাধারণকে আমি বলে দিতে চাই এবং তাদেরও আমি বলে দিতে চাই যে এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। তারা আমাদের কাছে খবর পৌঁছিয়ে দেবেন যে তার কাছে অস্ত্র আছে, সে অস্ত্র আমরা কেমন করে আনতে হয় সে জানি। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তাদের কাছে আমি চাই যে যেভাবে যদি আরো 2 মাস লাগতো কি 3 মাস লাগতো স্বাধীন হতে, তো তোমরা যুদ্ধ করতে না? যদি 1 বছর লাগতো যুদ্ধ করতে না? না খেয়ে কষ্ট করতে না? তোমরা শত্রু মোকাবেলা করতে না? গুলি খেয়ে মরতে না? এই 1 বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা? আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতো তোমরা করেছো, নিশ্চয়ই করবা। এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। আর তোমরা যদি আমার সংগ্রাম না করতা তাহলে বোধহয় আমি গণবাহিনী, মুজিব বাহিনী, আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধহয় পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারতাম। আর একটা কথা বলতে চাই, ভুট্টো সাহেব বড় নারাজ হয়ে গেছে। তিনি যে আমার রিকগনিশন দেয় তার সঙ্গেই তিনি কাট করে দেন। আমার মনে হয় শেষ পর্যন্ত হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল, রইল না। বোধহয় শ্রীমানের সেই অবস্থাই হবে। সুখে থাকো, সুখে থাকো, আমি তোমাদের আশীর্বাদ করি। সুখে থাকো ভুট্টো সাহেব, তোমার লোকের বিরুদ্ধে আমার কিছুই নাই, তোমার জালেমদের বিরুদ্ধে আমার যথেষ্ট বলার রয়েছে। 23 বছরে আমার মা বোনের রক্ত শোষণ করে নিয়েছে, 23 বছর পরে আমার মানুষের বুকে রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছ,
23 বছর পরে আমার মা বোনকে গুলি করে হত্যা করেছো। 23 বছরের পরে তুমি আমার মা বোনের উপর পাশাপাশি অত্যাচার তোমার সৈন্যরা করেছে। তবুও আমি চাই যে তোমরা সুখে থাকো, আমাদের সুখে থাকতে দাও। তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধ আমাদের হতে পারে না। তুমি রিয়েলিটি মানে নাও, তুমি রিয়েলিটি মানে নাও। এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও। কারণ তোমার অর্থনৈতিক অবস্থা আমি জানি 12টা তোমার বেজে গেছে। 7 কোটি লোকের বাজার আর তোমার নাই, 7 কোটি লোকের কলোনি তোমার আর নাই, বৈদেশিক মুদ্রা অর্জন করার অবস্থাও তোমার নাই। সৈন্যবাহিনীতে শতকরা 70 টাকা খরচ করো, আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার। ওই দিকে নজর দাও বন্ধু, এদিকে তোমরা চিন্তা করো না। নিজের কথা ভাবো, পরের জন্য আর চিন্তা করে তোমার লাভ নাই। ভাইরা আমার, তাই তোমাদের আমি ধন্যবাদ জানাই। এবং নিশ্চয়ই তোমাদের খুব কষ্ট হচ্ছে, আমি জানি তোমরা কি কষ্ট করেছো, আমি বুঝতে পারি। আমি নিজেও ভুক্তভোগী। পাহাড়ের মধ্যে থেকেছো, না খেয়ে কষ্ট করেছো। 2 মাস 3 মাস পরের মধ্যে একদিন তোমরা মাছ মাংস খেতে পারো নাই, এমনকি তোমরা কোনোদিন পেট ভরে ভালো করে ভাত খেতে পারো নাই। তোমাদের গায়ে একটু কাপড় পর্যন্ত ছিল না। তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করেছো, জায়গায় জায়গায় সৈন্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছো। তোমাদের আমি কি দিয়ে তোমাদের আমি আমার ভালোবাসা জানাবো বুঝো? তোমরা জানো তোমাদের আমি ভালোবাসি, আর আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো। তোমাদের যে আমার একটা অনুরোধ রইল, যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও আমি চিরদিন তোমাকে বিদায় নিয়ে যাব। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। You could think that children are just playing for 20 minutes, but for some it's over 2 hours. Cet après-midi, l'Assemblée va entendre une déclaration du Premier ministre du Bangladesh. J'ai le grand plaisir d'accueillir son Excellence, le Cheikh Mujibur Rahman, et je l'invite à venir à la tribune pour s'adresser à l'Assemblée générale. বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহাবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এই দুঃখ দুর্দশা সংঘাতপূর্ণ বিশ্বে জাতিসংঘ মানবের ভবিষ্যৎ আশাকাঙ্ক্ষার কেন্দ্রস্থল। নানা অসুবিধা ও নানা বিপত্তি সত্ত্বেও জাতিসংঘ তার জন্মের পর 1 শতাব্দী কালেরও বেশি সময় ধরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে মানব জাতি অগ্রগতির গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এমন দেশের সংখ্যা খুব কম যারা বাংলাদেশের মতো এই প্রতিষ্ঠানের বাস্তব সাফল্য ও সম্ভাবনা অনুধাবন সক্ষম হয়েছে। ডক্টর কোড ওয়ালহেইম তার যোগ্য, নিবেদিত, প্রাণ সহকর্মীবৃন্দের প্রেরণাদানকারী নেতৃত্ব দিয়ে জাতিসংঘ আমাদের দেশে বিরাট ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ করেছে। বাংলাদেশের বুক থেকে যুদ্ধের ক্ষত দূর করা,
যুদ্ধবিধ্বস্ত অর্থনৈতিক উৎপাদন ক্ষমতা পুনর্জীবন করা, মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয়কারী কোটিখানিক উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করা ছিল এই কাজের লক্ষ্য। সেক্রেটারি জেনারেল, তার সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই বিরাট দায়িত্ব পালনের সঙ্গে সমন্বয় করার প্রেরণা জুগিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের সরকার ও জনসাধারণের পক্ষ থেকে আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমার দৃঢ় বিশ্বাস উপমহাদেশে অবশিষ্ট যে মানবিক সমস্যা রয়েছে তার সমাধানেও জাতিসংঘ এই রকমের গঠনমূলক মনোভাব নিয়ে এগিয়ে আসবে। আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, বাংলাদেশের সাম্প্রতিক সর্বনাশা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী আহরণের কাজে জাতিসংঘ যে প্রচেষ্টা চালাচ্ছে এর জন্য আমরা কৃতজ্ঞ। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যেসব দেশ বারবার ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ তাদের অন্যতম। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় বিশ্ব সমাজে দ্রুত এগিয়ে আসার উপযোগী একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠনে বাংলাদেশের বিশেষ স্বার্থ নিহিত রয়েছে। অবশ্য সূচনা হিসাবে এই ধরনের একটি ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে। এই ব্যবস্থা হল জাতিসংঘের বিপর্যয় ত্রাণ সমন্বয়কারীর অভিস্থাপন। এই সংস্থাটি যাতে কার্যকরভাবে তার ভূমিকা পালন করতে পারে সেজন্য সংস্থাটি শক্তিশালী করে তোলা একান্ত দরকার। জাতিসংঘের সদস্য দেশগুলোর এ ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে। প্রিয় প্রেসিডেন্ট, সর্বশেষে আমি মানবের অসাধ্য সাধন ও দুরূহ বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবারও ঘোষণা করতে চাই। আমাদের মতো জাতিসমূহ যাদের অভ্যুদয় সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে এই আদর্শ বিশ্বাসী তাদের বাঁচিয়ে রাখবে। আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে, কিন্তু আমাদের ধ্বংস নেই। এ জীবন যুদ্ধের মোকাবেলায় জনগণের প্রতিরোধ ক্ষমতা ও দৃঢ় প্রতিজ্ঞাই শেষ কথা। আত্মনির্ভরশীলই আমাদের লক্ষ্য। জনগণের ঐক্যবদ্ধ যৌথ উদ্যোগী আমাদের বিদ্যায়িত কর্মধারা। এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্পদ ও প্রযুক্তিবিদ্যার অংশীদার আমাদের কাজকে সহজতর করতে পারে, জনগণের দুঃখ কষ্ট লাঘব করতে পারে। কিন্তু আমাদের ন্যায় উদীয়মান দেশসমূহের অবশ্যই নিজেদের কার্যক্ষমতার প্রতি আস্থা রাখতে হবে। মনে রাখতে হবে, জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। Assalamu alaikum. You don't need to work harder. You need a halal business model that works hard. জাতির জনক বঙ্গবন্ধু যেমন একজন খাঁটি বাঙালি, তেমনি ছিলেন একজন ইমানদার মুসলমান। 1970-এর সাধারণ নির্বাচনের প্রাক্কালে তিনি জাতির উদ্দেশ্যে যে নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, সেই অঙ্গীকার তিনি তার 3.5 বছরের শাসনামলেও অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। তার 3.5 বছরের শাসনামলের কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যাবে, সেই প্রতিশ্রুতি পালনে তিনি বিন্দুমাত্র বিচ্যুত হননি। ইমানদার ব্যক্তি কখনোই অঙ্গীকার ভঙ্গ করেন না। বঙ্গবন্ধু তার শাসনামলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনমানুষে ইসলাম প্রচার ও প্রসারে যে অসামান্য অবদান রেখে গেছেন, সমকালীন মুসলিম বিশ্বে এর দৃষ্টান্ত বিরল। শুরুতে চলুন বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত কার্যক্রমের কয়েকটি দৃষ্টান্ত জেনে নেই, তারপর না হয় বাকি কথাগুলো বলা যাবে। নাম্বার 1, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে একদিকে যেমন যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের মনোযোগ দিলেন, অন্যদিকে ইসলাম প্রচার প্রসার এবং গবেষণার জন্য সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এখন সরকারি অর্থে পরিচালিত অন্যতম একটি বৃহৎ ইসলামিক সংস্থা। 1975 সালের 28 মার্চ প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বর্তমানে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাচ্ছে। এ প্রতিষ্ঠান থেকে এ যাবৎ পবিত্র কোরআনের বাংলা তর্জমা, তাফসির, হাদিস গ্রন্থের অনুবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের উপর রচিত ও অনুদিত গ্রন্থ, ইসলামের ইতিহাস, ইসলামী আইন ও দর্শন, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, সাহাবী ও মনীষীগণের জীবনী ইত্যাদি নানা বিষয়ে 3,500-এরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এসব গ্রন্থ শুধু বাংলাদেশের পাঠকদের কাছেই নয়, বিশ্বের অন্যান্য দেশে বিপুলভাবে সমাদৃত হয়ে আসছে। এ প্রতিষ্ঠান ঢাকাস্থ প্রধান কার্যালয় সহ সারা দেশের 64টি জেলা কার্যালয়, আত্ম মানবতার সেবায় 28টি ইসলামিক মিশন, 60টি ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
বৃহত্তর কলেবরে 28 খণ্ডে ইসলামী বিশ্বকোষ, 12 খণ্ডে সিরাত বিশ্বকোষ প্রকাশ করে জ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধু যে অসামান্য অবদান রেখেছেন, এজন্য জাতি তার কাছে চিরকৃতজ্ঞ। নাম্বার 2, মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন। ইসলামী আকিদা ভিত্তিক জীবন গঠন ও দ্বীনী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করেন। বঙ্গবন্ধুই প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ডকে স্বায়ত্ত শাসন দিয়ে এর নাম রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। জাগতিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার আধুনিকীকরণের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষার দ্বার উন্মুক্ত করা এবং মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের সরকারি চাকরির নিশ্চয়তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করেছিলেন। নাম্বার 3, টঙ্গীতে বিশ্ব ইজতেমার স্থান বরাদ্দ। বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম স্থায়ী বন্দোবস্ত হিসাবে তুরাগ নদীর তীরবর্তী জায়গাটি প্রদান করেন। সে হতে অদ্যাবধি তাবলিগ জামাত ওই স্থানে বিশ্ব ইজতেমা পালন করে আসছে। টঙ্গীতে বঙ্গবন্ধু এ স্থান বরাদ্দের বদলতেই বিশ্বের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ মুসলিম এখানে সমবেত হয়ে ইসলামের দ্বিতীয় বৃহৎ সম্মেলন করে যাচ্ছেন। এছাড়া তাবলিগ জামাতের কেন্দ্র নামে পরিচিত কাকরাইল মসজিদের সম্প্রসারণের দরকার হলে তখন রাষ্ট্রপ্রধান হিসাবে বঙ্গবন্ধু নির্দ্বিধায় কাকরাইল মসজিদকে সরকারি জায়গা বরাদ্দ দিয়ে এর সম্প্রসারণের ব্যবস্থা করে দেন। নাম্বার 4, বেতার ও টিভিতে কুরআন তিলাওয়াত প্রচার। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশে সর্বপ্রথম বেতার ও টিভিতে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে কুরআন তিলাওয়াত ও তাফসির প্রচার শুরু হয়। ফলে বেতার ও টিভির অনুষ্ঠান সকালের সূচনা ও দিবসের কর্মসূচি কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাপ্ত করা হয়। একবার নাকি এই অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু সাথে সাথে বেতারের সকল কর্তাদের ডেকে এর জবাবদিহিতা চান এবং ভবিষ্যতে আল্লাহ তাআলার বাণী প্রচার বন্ধের মতো দুঃসাহস দেখাতে না করে দেন। সেই দুঃসাহস তিনি মৃত্যুর এত বছর পরও আর কখনো কেউ দেখাতে পারেনি। বঙ্গবন্ধু প্রদর্শিত এ ব্যবস্থায় বাংলাদেশে এখনও চালু রয়েছে। নাম্বার 4, হজ পালনের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা। পাকিস্তান আমলে হজ যাত্রীদের জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধুই স্বাধীনতার উত্তর বাংলাদেশে প্রথম হজ যাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন। নাম্বার 5, কাকরাইলের মার্কাজ মসজিদের সম্প্রসারণের জন্য বরাদ্দ। বর্তমানে কাকরাইলে যে মসজিদে কেন্দ্রীয়ভাবে তাবলিগ জামাতের মার্কাজ অনুষ্ঠিত হয়, এ মসজিদটি ছিল খুবই অপ্রশস্ত। বঙ্গবন্ধু কাকরাইলের তাবলিগ জামাতের মার্কাজ মসজিদের জন্য স্থান বরাদ্দ করেন এবং মসজিদটি তারই নির্দেশে সম্প্রসারিত হয়। নাম্বার 6, রাশিয়াতে প্রথম তাবলিগ জামাত প্রেরণের ব্যবস্থা। রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়ন ছিল একটি কমিউনিস্ট দেশ। সে দেশে বিদেশ থেকে ইসলাম প্রচারের জন্য কেউ অনুমতি পেত না। আমাদের স্বাধীনতা যুদ্ধে রাশিয়া সহযোগিতা করায় বঙ্গবন্ধুর সঙ্গে সে দেশের নেতৃবৃন্দের একটি সুদৃঢ় বন্ধুত্বের ভিত্তি রচিত হয়েছিল। বঙ্গবন্ধু এই সুযোগটি কাজে লাগিয়ে স্বাধীনতার পর প্রথম রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়নে তাবলিগ জামাত প্রেরণের ব্যবস্থা করেন। বর্তমানে পূর্বের সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে তাবলিগ জামাতের যেসব দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার ভিত্তি রচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাম্বার 7, আরব ইসরায়েল যুদ্ধে আরব বিশ্বের পক্ষ সমর্থন ও সাহায্য প্রেরণ। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে বঙ্গবন্ধু আরব বিশ্বের পক্ষ সমর্থন করেন এবং যুদ্ধে বাংলাদেশ তার সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করে। বঙ্গবন্ধুর নির্দেশে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে 1 লাখ পাউন্ড চা 28 সদস্যের মেডিকেল টিম সহ একটি স্বেচ্ছাসেবী বাহিনী প্রেরণ করা হয়। নাম্বার 8, ওয়াইসি সম্মেলনে যোগদান ও মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। জাতির জনক বঙ্গবন্ধু মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার অধিবেশনে যোগদান করেন। ওয়াইসি সম্মেলনে যোগদান করে ইসলাম ও বাংলাদেশ সম্পর্কে বঙ্গবন্ধু মুসলিম নেতৃবৃন্দের সামনে যে বক্তব্য তুলে ধরেন, এতে আরব সহ মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা সমুন্নত হয় এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের সঙ্গে সুদৃঢ় বন্ধন গড়ে ওঠে। নাম্বার 9, ঘোড়দৌড় প্রতিযোগিতা নিষিদ্ধকরণ। পাকিস্তানি আমলে ঢাকার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের নাম ছিল রেসকোর্স ময়দান। সেখানে ঘোড়দৌড় প্রতিযোগিতার নামে চলত জুয়া, হাইজি ও বাজি ধরা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাজিতে হেরে অনেক মানুষ সর্বশান্ত হয়ে যেত। স্বাধীনতার পর বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ করেন এবং রেসকোর্স ময়দানের নাম পরিবর্তন করে রাখেন সোহরাওয়ার্দী উদ্যান। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের প্রতি জোর তাগিদ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে রেসকোর্স ময়দানের অন ইসলামিক কর্মকাণ্ডের স্মৃতিচিহ্ন মুছে ফেলার উদ্দেশ্যে
তিনি সেখানে বৃক্ষরোপণ করে সেই স্থানের নাম রাখেন সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষরাজি বঙ্গবন্ধুর স্মৃতি বহন করে চলেছে। নাম্বার 10, মদ, জুয়া, হাউজ ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধকরণ এবং শাস্তির বিধান করা। ইসলামে মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইসলামের নামে পাকিস্তান সৃষ্টি হলেও পাকিস্তানের 24 বছরের শাসনামলে অবাধে মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ চলত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুই প্রথম আইন করে মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ করে শাস্তির বিধান জারি করেন। ইসলাম তো বটেই, ইসলামী ব্যক্তিত্বের সঙ্গে তার সানুরাগ সম্পর্ক রাখার উদাহরণও আছে। তাদের একজন হলেন বাংলার বিখ্যাত বুজুর্গনে দিন মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই। বঙ্গবন্ধুর জীবনে এই বুজুর্গনে দিনের বহু অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার রাজনীতির সূচনাকালে দুরূহ সংকটে সময় অসময় না ভেবে সোজা চলে আসতেন লালবাগ মাদ্রাসায় এবং হুজুরের কাছ থেকে সমাধান নিয়ে সন্তুষ্ট মনে ফিরে যেতেন নিজের রাজনৈতিক অঙ্গনে। কেবল জীবিত ইসলামী ব্যক্তিত্বের সঙ্গেই নয়, জাগতিক জীবন ছেড়ে চলে যাওয়া ইসলামী ব্যক্তিকেও যে তিনি কত ভক্তি ও ভালোবাসার নজরে দেখতেন তার নজিরও আছে। তার সম্পর্কের মূল্যায়ন করতে গিয়ে সাবেক জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক লিখেছেন, বঙ্গবন্ধু একজন ভালো মুসলমান, অনেক ক্ষেত্রে প্রায় গোড়া মুসলমান ছিলেন। প্রথম জীবনে তিনি মুসলিম লীগের একজন অনুগত সদস্য ও পাকিস্তান সৃষ্টির ধারণার সমর্থক ছিলেন এবং এই ধারণাকে বাস্তবায়িত করতে অংশগ্রহণ করেছিলেন। এখানেই শেষ নয়, বঙ্গবন্ধুর ইসলামী বিশ্বাস যে কত পাকা ও পরিশুদ্ধ ছিল তা কারি মোহাম্মদ ইসাক সাহেবের স্মৃতিচারণ থেকে সুস্পষ্ট হয়ে ওঠে। স্বাধীনতা লাভের আগে 1970-71 সালের দিকে তিনি কোরআন তেলাওয়াত করতেন পাকিস্তান রেডিওতে এবং পাকিস্তানেই থাকতেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার দাবিকে সমর্থন করতেন বলে পাকিস্তান থেকে বিতাড়িত হন। পরে সে সুবাদেই বাংলাদেশ বেতারে স্টাফ আর্টিস্ট হিসাবে তার চাকরি হয় এবং বেতারে তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পর একদিন তার সঙ্গে দেখা করতে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে যান কারি সাহেব। তাকে দূর থেকে দেখেই বঙ্গবন্ধু বললেন, কারি সাহেব, আমি মুসলমান, আমি হিন্দু হইনি, বিশ্বাস না হয় আপনার সামনেই আবার কালিমা পড়ছি। এই বলে গড়গড় করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কালিমা তাইয়্যিবা পড়লেন। এভাবে পর্যালোচনা করলে দেখা যায় বঙ্গবন্ধু তার 3.5 বছরের শাসনামলে ইসলামের খেদমতে যে বিপুল অবদান রাখেন গোটা পৃথিবীতে তার দৃষ্টান্ত বিরল। পরিশেষে বলতে চাই, বঙ্গবন্ধুর জন্য আমরা লাখ টাকার কেক কাটতে না পারি, কোটি টাকা খরচ করে দেশ কাঁপানো উৎসব আয়োজন করতে না পারি, আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে তো দোয়া করতে পারি, হে দয়াময় করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি প্রিয় এই মানুষটার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে এই জায়গা একটি ঐতিহাসিক জায়গা, যেখানে স্বাধীন বাংলার মহানায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন। আমি এই টঙ্গীপাড়ায় এসেছি একজন ঐতিহাসিক মা এবং বাপের দুটি কথা শুনতে। তিনারা হচ্ছেন বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়রা খাতুন। ওনাদের বয়স, শেখ লুৎফর রহমান সাহেবের বয়স হচ্ছে 90 এবং বঙ্গবন্ধুর মায়ের বয়স হচ্ছে 80। একটি ব্যক্তি, একটি দেশ এবং সমগ্র বিশ্ব মিলে একটি নামের সৃষ্টি হয়েছে, সে নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমগ্র বিশ্ব চেয়ে আছে যে বঙ্গবন্ধুর জীবন, ইতিহাস, জন্মক্ষণ এবং তার এই গ্রামের ছোট ছোট কয়েকটি মুহূর্ত, ছোট ছোট কয়েকটি ঘটনা তার পিতামাতার মুখ দিয়ে শুনবেন। আসুন আজকের এই সময় আমরা তার পিতামাতার কাছ থেকে তার বাল্যজীবন, তার শিক্ষা জীবন, তিনি কি করতেন, তিনি কি খেতে ভালোবাসতেন, এই কথাগুলো তার মুখ দিয়ে শুনব। এবং আজকের যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপের একটি জ্বলন্ত প্রতীক বসে রয়েছেন আমাদের সামনে এবং তারা হচ্ছেন শেখ মুজিবুর রহমানের বৃদ্ধ পিতা ও মাতা। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা। আজকে আপনার কাছে আমরা এসেছি ওনার ব্যক্তিগত
বাল্যজীবন সম্পর্কে কিছু জানতে। আচ্ছা, উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময়, এই সময়টা আপনি আমাদের একটু বলেন না। 1920 17 মার্চ। রাত কয়টা? রাত 8টা। কি বার ছিল ওটা? মঙ্গলবার রাত্রে। বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি 8টায় মঙ্গলবারে এই গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আপনার তো মনে আছে যে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতির ছিলেন কিনা? আমি বলি সৎ সাহসী ছিলেন। উদ্দেশ্য তার সব সময় এক উদ্দেশ্যে সে ই করত। তার যা উদ্দেশ্য সেই সফল করত এবং সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়াবান। সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়ালু ছিলেন। গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চলবে এই তার ই ছিল। সেই নীতি নিয়েই সে বরাবর চলছে এবং সেই নীতিতেই আল্লাহ তাআলা তাকে সফল করছে। স্বাধীনতা প্রিয় সে ছিল, স্বাধীনতা প্রিয় ছিল। সে স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল এবং সৎ প্রকৃতি ছিল এবং সততা তার ছিল এবং দয়ালু ছিল। এই মোট কথায় এই ছোটকালের ঘটনা একটা বললেই তো আর এরকম চলবে না। এটাই তার প্রধান নীতি ছিল তার, যে সে কোনো দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই। তিনি সব সময় সৎ লোকেরা সব সময় সে নেতা এই সব কাজে সে এটা নেতৃত্ব করবে, এই তার আকাঙ্ক্ষা ছিল। আচ্ছা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমানের বলেই পরিচিত, কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন, আপনি কি বলে ডাকতেন তাকে? খোকা বলে। খোকা বলে। বলছি আচ্ছা, কবে বলেছিলেন খোকা? বেশি দিন নাই। কোন সময় আপনি মজিব বলে ডাকেননি? খোকা বলে ডাকছি, এখন মজিব কই, আপনার কাছে মজিব কই, তারে খোকাই কই, সবসময় খোকা। আচ্ছা, ছোটবেলায় উনি আপনার কথা টথা শুনতেন? হ্যাঁ, আমার অভদ্র কথা আমরা যা কইছি আমি যে তাই, তাছাড়া অন্য কিছু না। অমতেও কোনো কথা কইনি, সে যা কইছে তাই কি মত করছি এবং মতে রয়েছি। এমন কিছু মত করে নেই যে সেটা ভালো না, দেখছি খেয়াল করে যে সে ভালো। আমার বংশে 3 পুরুষের ওই ছেলে আসবে না। 3 পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেননি। সৎ সাহসী, স্বাধীনতা প্রিয়। আচ্ছা, উনি শুনেছিলাম ছোট নেতা, প্রত্যেক কাজের নেতৃত্ব নেছে সে। যেখানে যাও, স্কুলে ছাত্রের মধ্যে নেতৃত্ব নেছে। মাস্টার পর্যন্ত লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার, মিশন স্কুলে পড়তো। মিশন স্কুলে একটা হেডমাস্টার আসলো, সে পড়াতে পারতো না, ভালো লেখাপড়া জানতো না, কিন্তু সে হেডমাস্টার আগে আসলো। তখন তার বদলাতে হবে, মিশনের মেম্বারদের কাছে বলে শোনে না, তখন হোল স্কুল সে স্ট্রাইক করায়। হোল স্কুল মানে সমস্ত স্কুল স্ট্রাইক করে দিল, স্ট্রাইক করে দিয়ে ছাত্ররা, সব ছাত্রের নেতৃত্ব নিল, স্ট্রাইক করে তারে সেখান দিয়ে সরাইয়া অন্য মাস্টার হলো। তাহলে ছোটবেলার থেকেই ওই স্কুল অবস্থার থেকেই তার যে ওই নেতৃত্ব সুলভ একটা ছিল এই আপনার মনোভাব, সেটা আপনারা লক্ষ্য করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনাদের খোকা, উনি তো লেখাপড়ায় যতদূর আমরা জানি উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। মনোযোগী ছিলেন। এবার ওরকম ছেলে হয় না, আল্লাহ দিয়েছে পাইছি, তার শান সে দিতে পাইছি।
আচ্ছা, উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে। এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো, খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল? স্বাভাবিক, খুব বেশি বলে বেশি নেই, ফুটবল খেলতেন মনে হয়? হ্যাঁ, ফুটবল ওই যে হারে তাদের সংখ্যা সন্তান, হ্যাঁ, যে জায়গা পাতো সেই কারে শ্রেষ্ঠ, যেখানে যাবে সেখানকারই নেতা। তিনি ছোটবেলাও নেতা ছিলেন, তিনি মাঝেও নেতা ছিলেন, এখনো তিনি নেতা, তবে এখন তিনি জাতির পিতা। আর এই ভাই বোন নেতাকে চার বোন, যখন পাকিস্তান হলো, একটি ভাই, যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায়, জি তখন ওখান দিয়ে বিয়ে পাস করে আসলো, জি। এখানে এসে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন নিলে ওই তারা ওই যে আপনার এই বাংলা ভাষা নিয়ে যে একটা গোলমাল হলো, জি, হলি থেকে তারা কলেজে ইউনিভার্সিটিতে 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন না, তার আগে হয়েছিল, জি, তার আগেই ইউনিভার্সিটিতে ওরা স্ট্রাইক করে। হ্যাঁ, ওই যে ইউনিভার্সিটির ওই মেনিয়াল স্ট্রাইক, হ্যাঁ, যেটা ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ট্রাইক উনি নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য তো শুয়ে পড়ে ফিরে হয়ে গেল, তখন ওরে ই করলো, আপনার এক্সপেল করলো কলেজের থেকে, বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেল করলো। ওসমান গনি না, জি, না তখন না, ভাইস চ্যান্সেলর ওসমান গনি ছিলেন না, তখন তিনি তাকে ওই যে আপনার মনে আছে নিশ্চয়ই, ওনাকে বলেছিলেন যে তুমি মুচলেখা দাও, তো তিনি বলেছিলেন যে মুচলেখা আমি দেবো না, তখন তাকে বহিষ্কার করা হয়, এক্সপেল করার তো রাজনীতিতে একেবারে জড়ায়। আপনার নিশ্চয়ই মনে আছে ওই কথা বলেছিলেন উনি, যে আমি বিশ্ববিদ্যালয় থেকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসবো, তবে ছাত্র হিসাবে নয়, এই কথাটা উনি বলেছিলেন। আচ্ছা, আর উনার একটু রাজনৈতিক জীবন, ছোটবেলা থেকে উনার রাজনীতির প্রতি খুবই ছিল একটা আগ্রহ ছিল, কিন্তু সে সময় তো আর তো এই পাকিস্তান, হিন্দুস্তান বা সেটা তো খালি মুসলিম লীগই ছিল, আর কোনো তো ছিল না। মুসলিম লীগের সময় ওই স্টুডেন্ট হিসেবে খুব কাজ মানে ইলেকশন করছে, তারপরে আপনার অন্যায়ের প্রতিবাদ কনফারেন্স করছে, তার ওয়াহিদুজ্জামানের কনফারেন্সে প্রতিবাদ করে, সেই জন্য আবার হাজতে যায় 18 দিন পরে আমি সেই হিন্দু কিলকে ধরে সেই তারে খারাজ করে আনি। আচ্ছা, আর একটা কথা আমরা অনেক ওনার জীবনীতে পড়েছি, উনি ছোটবেলা থেকে ভীষণ দয়ালু ছিলেন। একবার ওই সেই আপনার গোলার থেকে ধান দিয়ে দিছিলেন, তারপরে ওই শাড়ি, ওই লুঙ্গি দিয়ে দিছিলেন। এটা তো আপনি দুই একটা ঘটনা আমাদের বলেন না। ওই তো ন্যাংটা হয়েছিল, তার কাপড় দিয়ে চলে আসলো বাড়ি। এটা কিভাবে হয়েছিল? এটা হয়েছিল সেই ছেলেটা আপনার আইএ পাস করছে, জি, একজন জজ সাহেবের ছেলে, জি, মাদারীপুর বাড়ি, জি। তো ওর সঙ্গে তার জানাশোনা ছিল, তো ওর মাথা খারাপ হয়ে যায়, মাথা ওখানে গোপালগঞ্জে আসে, রাস্তা দিয়ে ও ন্যাংটা হয়ে যায়, ওই ছেলেটা আইএ পাস করে। তারপরে ওর সাথে দেখা, ও রসরঞ্জন বাবু হেডমাস্টারের কাছে পড়তো, সেদিন যে পড়িয়ে আবার আসছে, ওর সাথে পথে দেখা, ও করেছে ভাই তোর কাপড় আমার দে, আমার কান কাপড় দে। তখন ও কি করবে, তখন ও নিজের কাপড় খান খুলে তারে দিয়া, গায়ে চাদর ছিল, তাই যে নিজে বাসায় আসলো ফুরিয়া। আমি বললাম, বলে তোর কাপড় কই? বলে তা দিয়েছি। কারে দিয়েছি? বলে পাগলা বাটারে। বয়স করছি, যা। আর আপনার ওই গোলাপ থেকে একবার ওই দুর্ভিক্ষ হয়েছিল, উনি লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল, এবং তখন ওই গোলাপ থেকে ধান দিয়ে দিয়েছিল। মোট কথা হয়েছে, তখন আপনার কিছু বলেননি? এটা তিনটে কথা, জি। সৎ সাহস ছিল, সততা ছিল, দয়ালু ছিল, নির্ভীক ছিল। আচ্ছা, সৎ সাহস, আমি যা করবো তাতে আমার মা বাপ অমত করবে না।